আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে এই দুজনের পরে আরো 30 জন, এরা কারা? এরা কারা? এই 30 জন এরা কারা? তো এই বিষয়ে কথা হলো, তার আগে একটু বলি যে এই যে গতকাল আমাদের মহান স্বাধীনতা দিবস গেল, সেখানে অবস্থা দেখেছেন আপনারা কিভাবে চলছে কি। এবং আমাদেরও তৃণমূলের কর্মীরা ছোটখাটো 2, 4, 10 জন, 20 জন নিয়েও বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন, ফুল দিতে দিয়েছেন। আবার আমাদের এই মুহূর্তে অনলাইন অফলাইনে খুব সরব মিষ্টি সুবাস, এই মেয়েটিও চেষ্টা করেছেন এবং সে যথারীতি গতকাল অ্যারেস্ট হয়েছেন। অনেকবার চেষ্টা করেছে তাই কন্ট্রাক্ট করার, কিন্তু আমি বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত কোনো খোঁজ আর পাইনি। যদি পাই তাহলে আপনাদের সামনে আনবো। তো চলুন আমরা বিষয়টা নিয়ে কথা বলি। যেটা বলছিলাম যে 30 জন, আরো 30 জন লিস্টে আছেন। দেখেন, আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম তারেকের, মানে তারেক জিয়া, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনার এক দাঁতের বুদ্ধিও কারো কাছে নাই। কারো কাছে বলতে বর্তমান সময়ের যতগুলো রাজনৈতিক দল আছে কারো কাছে নাই। আর আমাদের অবস্থা নাই বললাম, তা আপনারাই ভালো বলতে পারেন। তার কারণ হচ্ছে কি জানেন? একটা জিনিস আপনাদের অনেকে জানেন, অনেকে জানেন না, তবে স্মরণ করাই দিয়ে আপনাদেরকে। জিয়র রহমান মানে তারেক জিয়ার বাবা যখন সর্বপ্রথম ক্ষমতায় আসেন, তখন একদিনে প্রায় 230 জন মুক্তিযুদ্ধের সপক্ষের সেনা কর্মকর্তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। এবং এমনও অবস্থা ছিল যে ওই যে কারা বিদ্রোহ টিদ্রোহ, তারপরে সিপাহী বিপ্লব করে আর কি হত্যা করেছিলেন। এমনও হয়েছিল যে ধরেন একজনের নামে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সামরিক আদালতে, কিন্তু তাকেও নিয়েও ফাঁসিতে তুলে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। 220 জন। জিয়র রহমান মারা যাওয়ার পরে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মিলে আরো প্রায় 70-80 জনকে ফায়ারিং স্কোয়াডে মারা হয়েছিল। এইসব ঘটনা আছে, কিন্তু এগুলো সব প্রকাশ করে নাই, কখনো সেনাবাহিনী করে নাই, বিভিন্ন কারণে। তো সেই জন্যই আপনাকে বুঝতে হবে যে জিয়র রহমান যেমন তড়িৎ বিচার করে, তেমন ওনার মৃত্যুর পরও তড়িৎ বিচার হয়েছে। অনেকে বলেন যে ভাই জিয়া হত্যার বিচার চায় না, কেন? বিচার চাইবে কি, ওরা তো আগেই সাফা করে দিছে। এটা আওয়ামী লীগের মতো না। যেমন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এই সে এগুলার বিচার করতে করতে ওনাদের 96 সাল থেকে 2001 পুরা গেছে, এরপরে 2008 থেকে 2024 তাও গেছে, এরপরও পরিপূর্ণ করতে পারে নাই। অতিরিক্ত কি ভদ্রতা, আমরা খুব আর আপনারা খুব। তো এখন এই যে তারেক জিয়া আসার পরে আমরা তো অনেকেই ভাবছিলাম যে আরে বাবা রে বাবা, তারেক জিয়া সব করে দিবে, তারেক জিয়া আমাদের ওই করে দিবে, নিষেধাজ্ঞা তুলবে না কেন তারেক জিয়া? তা আপনাদেরও বলি ভাইয়া, গত 17 বছর ওই যে তারেক, খালেদা জিয়া, এদের বিরুদ্ধে সব মামলা হয়েছিল, ওগুলো তুলছিলেন? একটা মামলা উঠাইছিলেন? আপনাদের বিরুদ্ধে সবগুলো তুলছে। এটা সত্য কথা। যেটা এটা একটু শোনার জন্য একটু চেষ্টা করেন, কারণ এগুলো না শুনলে হবে না। আপনি একটু শোনার চেষ্টা করেন, একটু নিজেদের আত্মসমালোচনা করেন। আপনারা তোলেন নাই, তখন যুক্তি কি ছিল? বা এটা তো আমরা করি না, আওয়ামী লীগ করেন। এটা সত্য কথা, হ্যাঁ আওয়ামী লীগ করে না। এগুলো কারা করেছিল? 111-এর সরকার করেছিল। সুতরাং আমরা কিভাবে তুলবো? তার এখন সেম। ভাই আমরা তো কোনো মামলা করি নাই আপনাদের নামে। তত্ত্বাবধায়ক কারণে কতজনে কত রকম মামলা করেছে, সেসব মামলা চলতেছে, আমরা তুলতে যাব কেন? মস্কারি করেন। আপনারা মনে করছেন যে তারেক জিয়ারদি সব করাইবেন না? এখন দেখেন, ওই 111 যারা যারা ঘটাইছিল তাদের মধ্যে 2টারে ধরছে, আরো 30 জন আছে। এ 111-এর কুশলবী যারা আছেন, তারেক জিয়া, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা যারা করেছেন সবগুলোরে ধরবে। ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা যতজন আছে একজনও বাদ যাবে না, একজনও। ওগুলা ধরতে ধরতে আইসা 24 সাল পর্যন্ত আসবেন। এই যে 24-এর 5ই আগস্ট না, এই সরি 24 বলতেছি আপনি, এই 26-এর ফেব্রুয়ারির আগের দিন পর্যন্ত আসবেন। কারা কারা তারেক জিয়াকে বাংলাদেশে ঢুকার জন্য একটু গুটি নেড়েছিলেন, কারা কারা 2008-এর পরে আওয়ামী লীগের সাথে যাইয়া কোরমা পোলাও খাইয়া শেষে যাইয়া আবার 24-এর
প্রথমার্ধে যাইয়া আওয়ামী লীগ বিরোধী হইয়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলেছেন, তাদের সকলকে ধরবে না। না না, এর জন্য আবার এটা না যে আওয়ামী লীগের কে ফেলে দিয়েছে এই জন্য না, এরা এতদিন আওয়ামী লীগের সাথে থাকিয়া কোরমা পোলাও খেয়েছিলেন, যদিও যখন বুঝেছেন যে আওয়ামী লীগ পড়ে যাচ্ছে তখন ওনারা ভোল পেল্টে আসতে জামাত বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করছে, এগুলো সবগুলোর ধরবে। তো সবগুলোর মধ্যে সর্বোচ্চ নাম আছে কার জানেন? যেমন মঈন ইউ আহমেদ, উনি নাই, এখন ইউএসএতে আছেন, ডালাসে। এরপরে আমাদের ইনুস কাকা আছেন না, ডাক্তার ইনুস আছেন, মাহফুজা নাম আছেন, মতিউর রহমান আছেন, মতিউর রহমান নিজামী না, মতিউর রহমান যে পত্রিকার সম্পাদক, হ্যাঁ, শাইখ সিরাজ আছেন, প্রথম আলো ডেইলি স্টারের এরা। এছাড়া মাসুদ উদ্দিন, মামুন খালেদ, সাইদ জোয়ারদার, হাসান মাসুদ চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, এরা সকলেই এই লিস্টের মধ্যে কিন্তু নাম আছে। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই দেবপ্রিয় ভট্টাচার্য বা মজুমদার এরা কি করলো? এরা 111-এর যেমন কুশলবিদ ছিল, এরা ঠিক এই 24-এর পরে আগে পরে আইসা সেম কাজটাই করছে। মানে 111-এ যারা করছে তারাই আবার এইদিকে আইসা একই কাজ করছে। এর ভিতরে অনেক ডিজিএফআই এর পরিচালক থেকে শুরু করে মহাপরিচালক একজন তো ধরা গেছে, এরকম আরো কয়েকজন ধরা খাবে। সেনা অফিসার, গত 18 বছরের সেনা অফিসারের অনেকেই ধরা খাবে, এবং এগুলো সব এখন গোয়েন্দা নজরদারিতে আছে। এবং ওই যে বলা হয় যে কিচেন ক্যাবিনেট ডাক্তার ইউনূসের যে 7 জন 8 জন, এদের অনেকেই ধরা খেয়ে যাবেন। ডাক্তার ইউনূস অবভিয়াসলি পড়বে, কারণ 2008-এর মানে 111-এর সময়কার কুশলবী ডাক্তার ইউনূস ছিলেন, এবারও ছিলেন, সব দিক বিবেচনায় উনিও যাচ্ছেন। তো এ ধরনের লোক আছে প্রায় 30 জন। আপনাদের কিছু নাম তো বললাম, এছাড়াও আরো 15-20 জনের নাম আছে, যাদের নামগুলো এখনই বলা যাচ্ছে না বা বলতে পারছি না, অনেকে হয়তো বলে দিবে, কিন্তু এদের সকলকে ধরবে, এদের সকলের বিচার হবে। কারণ হচ্ছে তারেক সেটা ভুলে নাই। তারেকের সাথে কারা কারা বেয়াদবি করেছিল, কারা কারা হাত তুলেছিল গায়ে, তার মায়ের সাথে কারা কারা গায়ে হাত তোলার মতো অবস্থা করেছিল, কারা তার মাকে, তারেক রহমানের মাকে বাধ্য করেছিল যে 2008-এর ইলেকশনে আসার জন্য, কারা তারেক রহমান এবং কোকোকে এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, চিকিৎসার অভাবে থাকতে হয়েছিল বাংলাদেশে, একজনও বাদ যাবে না, নট এ সিঙ্গেল ম্যান, কেউ বাদ যাবে না। অনেকে মনে করতে পারেন এখন, যারে ভাই আমরা তো আচ্ছা তখন করলেও পরবর্তীতে আইসা তো আমরা আওয়ামী লীগের সাথে একটু ঠিক ছিল সমঝোতা, কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে ফালানোর পেছনে তো আমাদের অবদান ছিল। সব তারেক জানে, কিন্তু আপনারা যে অবদান ছিল সেটাও জানে। আহা, আপনাদের অবদানের কারণেই তারেক রহমান ক্ষমতায় এসে বসেছেন, কিন্তু তারেক রহমান এটা জানে যে আপনারাই 111 ঘটানোর মূল কারিগর ছিলেন। সুতরাং আপনারা এখন শেখ হাসিনারে ফালাইছেন না কারে ফালাইছেন সেটা দেখার বিষয় নেই। কত হচ্ছে তারেক জিয়া জানে যে সাপের বিষই হয়, এরে ফালাই দিতে হবে। সাপের বিষ গিলা ফালাইলেও যেমন মারা যায়, সাপ কামড়াইলেও মারা যায়। সুতরাং আপনাদের মারতে হবে, মরবে। তো জানি না যে এইভাবে সবগুলোর ধৈর্য বিচার কতদিন চলে। তো আমার মনে হয় কি জানেন, যে তারেক আওয়ামী লীগের চেয়ে 1000 গুণ এক্সপার্ট। ওই যে বললাম এক দাঁতের বুদ্ধি, আওয়ামী লীগের কারো নাই, তারেকের এক দাঁতের বুদ্ধি আওয়ামী লীগের নাই। এমনভাবে সাইজ করবে 111-এর সময় যারা ছিলেন, গত 15 বছরে যেসব কুশলবীরা কোরমা পোলাও খাইছেন, যারা ওই সময়ও ফেলছেন এই সময় আইসাও ফেলছেন, এদের সবগুলোই মারা পড়বেন তারেক জিয়ার হাতে। এবং তারেক এটার প্রতিশোধ এই জন্যই নিবে, কারা তারেকের পরিবারের সাথে অন্যায় করেছিলেন, কারা তারেকের শ্বশুরকে মারার পিছনে অবদান রেখেছিলেন, কারা কারা তার মামা খালা ফুফু এদের সাথে বেয়াদবি করেছিলেন, আপনাদের সবাইরে ধরবে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, কারা কারা খালেদা জিয়ার সেই বাড়ি ভাঙার সময়, ওই যে বাড়ি ক্যান্টনমেন্টের বাড়ি ভাঙার সময় কারা কারা হায় হায় হই হই করেছিলেন, সকলেই ধরা খাবে, সকলেরই বিচার এই তারেক করে যাবে। আর সেটা সর্বোচ্চ 3 মাসের ভেতরে আপনারা দেখবেন যে 30 জন ধরা খেয়েছে, 2 জন ধরা খেয়েছে, আগামী 1 সপ্তাহের ভিতরে আরো 5-7 জন ধরা খাইতে দেখবেন। শুধু দেখতে পারবেন,
বিচার কি হবে সেটা, এবং বিচার হবে ওদের মধ্যে ধুমাধুম, ফাঁসিও হবে অনেকের, সাজাও হয়ে যাবে অনেকের। এটা শুধু দেখবেন। এটা হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যান। তারেক একটা কথা বলেছিল যে তারেকের কাছে একটা প্ল্যান আছে। এইটা এর মধ্যে অনেক কুশলী ব্যাপার জামাতের কাছাকাছি আছে, সেটা তারেক জানে। কারণ হচ্ছে 111-এর সরকারের সময়ও জামাত যেমন বেনিফিশিয়ারি ছিল, 24-এর সময়ও জামাত বেনিফিশিয়ারি ছিল। তো এগুলো সবগুলোর কাঁধের উপর এখন তারেকের নিঃশ্বাস পড়ছে। খুব ভদ্র জেন্টেলি কাম ঘটাই দিবে। দুর্নীতির মামলা, মানব পাচার মামলা, নারী নির্যাতনের মামলা, অমুক মামলা, তমুক মামলা, কে যে কখন কোন মামলায় ধরা খাবেন কেউ বুঝতে পারবেন না। তবে ধরাও খাবেন, বিচারও হয়ে যাবে, ঝুলেও যাবেন কতজন। এখন সেটাই দেখেন। গত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছে 111-এর অন্যতম কুশীল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। গতকাল বুধবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ। মাত্র দুদিনের মাথায় দুজন গুরুত্বপূর্ণ সাবেক সামরিক কর্মকর্তার গ্রেপ্তারের প্রেক্ষিতে এখন একটি প্রশ্ন উঠেছে, এর পরে তাহলে কার পালা? সে কি সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। রাজনীতির এই খেলাটা, এই যে সাবেক সেনা প্রধানদের গ্রেপ্তার, এটা কিন্তু আমরা অনেকেই ধারণা করতে পারিনি। বিশেষ করে তারেক রহমান যখন একটা ধারণা দিয়েছিলেন যে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, এবং তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুমির কাছে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। কিন্তু এই দুটো গ্রেপ্তারের পরে এই আলোচনাটা এখন নতুনভাবে আসছে। কি অপরাধ ছিল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সেটি নিয়ে আমি আপনাদের সাথে আগেই কথা বলেছি। এখন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদের কি অপরাধ? তিনি এই 111 সরকারের সময়ে তিনিও একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন, এবং তিনি 2008-এর শেষ দিকে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো ডিজিএফআই এর একটা অংশ তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জলসিঁড়ি প্রকল্প, আর্মি অফিসারদের জন্য একটা খুব দৃষ্টিনন্দন একটা হাউজিং প্লট করা হয়েছে, বিশাল প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টের সাথেও তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছিল। গত বছরের মে মাসে তার এবং তার স্ত্রীর বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে, তার বাসা থেকে না। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে যেমন বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে করা হয়েছে বাসার বাইরে অন্য জায়গা থেকে। তো এখন যেটা শুরুতেই বললাম যে এর পরে কি তাহলে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া? আমি যখন ইকবাল করিম ভূঁইয়া নামটি বললাম, আপনি তখন হয়তো ভাবছেন যে তা কি করে হয়। এই লোকটাকে জুলাই আগস্টে লাল বিপ্লবী হিসেবে দেখা গেছে। হ্যাঁ, তিনি রাওয়ায় প্রাক্তন সামরিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন, তিনি রাজপথে নেমেছেন, তিনি শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার জন্য তিনি চেষ্টা করেছেন। তো ইকবাল করিম ভূঁইয়ার জুলাই আগস্টের ভূমিকা 2024 সালের, তার সাথে তার অতীতে বিশেষ করে সেনা প্রধান হিসেবে কিংবা তারও আগে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, সেই বিষয়গুলো আপনি কিন্তু মেলাতে পারবেন না। এই ইকবাল করিম ভূঁইয়া সেই নাটের গুরু যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বাসভবন থেকে বের করার ব্যাপারে মূল ভূমিকা পালন করেছিল। জেনারেল জিয়াউর রহমান যে বাড়িটাতে ক্যান্টনমেন্টে থাকতেন, এটা ছিল একটা এ গ্রেডের প্রপার্টি। সেনা আইন অনুযায়ী কোনো এ গ্রেডের প্রপার্টি কাউকে দান করা যায় না। কিন্তু আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে জেনারেল এরশাদ এটি দান করেছিলেন
জেনারেল জিয়ার স্ত্রী এবং পরিবারকে। তাহলে এই ইকবাল করিম ভুঁইয়া সেটা পয়েন্ট আউট করে বলেছেন, যেহেতু এ গ্রেডের প্রপার্টি হ্যান্ড ওভার করা যায় না, কাউকে দেওয়া যায় না, সো এটা ওয়াজ ইললিগাল। সো কাগজে কলমে তাকে দেখে তাদের উচ্ছেদ করা হয়েছে, পরবর্তীতে বাড়িটা ভাঙা হয়েছে। কি করা যেত, যেটা করা হয়নি, আমি আলাপ করে জেনেছি যে প্রথমে এই এ গ্রেডের প্রপার্টিটাকে ডিগ্রেড করে, ডাউনগ্রেড করে এটাকে বি গ্রেডের প্রপার্টি করা যেত, এবং বি গ্রেডের প্রপার্টি করে তখন এইটা বেগম জিয়াকে দেওয়া যেত। কিন্তু যেহেতু দেওয়া হয়নি, যেহেতু দেওয়ার সময় একটা আইনের ব্যত্যয় ঘটেছিল, সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত এই লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভুঁইয়া তখন সেটি পয়েন্ট আউট করেন, এবং পরবর্তীতে বেগম জিয়ার উচ্ছেদ, বাড়ি ভাঙা সব কিছুতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এবং বেগম জিয়ার এই বাড়ি যখন ভাঙা হয়, তার যখন উচ্ছেদ হয়, এই সব কিছু ভিডিও করেছিলেন একজন সেই সময় মেজর পদের সামরিক কর্মকর্তা। তাকে আপনারা চেনেন, ইউটিউবে নিউ ইয়র্ক থেকে খুব বড় বড় কথা বলে, আমাদের এক ছোট ভাই। সে নিজে এই বাড়ি ভাঙার এই কাজগুলোতে ভিডিওর দায়িত্ব পালন করছিল। তো এই ইকবাল করিম ভুঁইয়া আওয়ামী লীগ আমলে এত বেশি বেনিফিট নিয়েছেন, এবং অনেকে বলে এই যে জিয়াউর রহমানের বাড়ি ভাঙা, তাদের উচ্ছেদ করা, এর প্রধান পুরস্কার হিসেবে তিনি সেনা প্রধানের পদও পেয়েছিলেন। তিনি কিন্তু একটা 2 বছরের লং কোর্স করা আর্মি অফিসার না, তিনি 9 মাসের একটা শর্ট কোর্স করা লোক, যিনি সেনা প্রধান হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে 250 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট নিয়েছিলেন, যেটা মালয়েশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার করেছিলেন, এবং পরবর্তীতে নিজের অংশটা বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার তিনি আর্ন করেছেন। তার ডিওএইচএস এ একটা বাড়ি, সম্ভবত মহাকালীতে তার একটা বাড়ি, জায়গায় বাড়ি করেছেন। সেই বাড়ি করতে গিয়ে যদি প্ল্যান মানেননি, যে নিয়ম কানুন সবকিছুর ব্যত্যয় করেছে ব্যক্তিগত ক্ষমতা দেখি। তিনি 2009 সালের ডিসেম্বরে জলসিঁড়ি আবাসিক প্রকল্প, যেটার কথা বলছিলাম, সেটা চেয়ারম্যান নির্বাচিত হন, এবং 2010 সালের 23শে অক্টোবর এই জলসিঁড়ি প্রজেক্টে অনেকের কাছ থেকে জমি জোর করে নেওয়া হয়েছে, নামমাত্র টাকায় নেওয়া হয়েছে। তো গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তারা এটার প্রতিবাদ জানিয়েছিল, তারা এই জমি জলসিঁড়ি প্রজেক্টে দিতে চায়নি। তখন সেনা ক্যাম্প থেকে গুলি করা হয়েছিল, এবং সেখানে প্রচুর লোক হতাহত হয়েছিল। কিন্তু সেখানে এই তখন ডিজিএফআই দিয়ে ভয় ভীতি দেখিয়ে, টাকা দিয়ে এই হত্যা মামলা করতে দেওয়া হয়নি। গ্রামবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, এবং শক্তি দেখিয়ে তাদের আইনি যে অধিকার সেটিও তাদের রক্ষা করা যায়নি। তো এই হলো ইকবাল করিম ভুঁইয়া, শেখ হাসিনা সরকারের অন্যতম বেনিফিশিয়ারি। পরবর্তীতে তিনি ভোল বদলেছেন, এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি অনেক কাহিনী করেছেন। একজন সাবেক সেনা প্রধান হওয়া সত্ত্বেও তিনি আইসিটিতে গিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছেন। সো এখন তার সেই আমলনামা ধরে টান পড়েছে, এবং তিনি ব্যক্তিগতভাবে ভয়ে আছেন, তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। শুধু যে সেনা কর্মকর্তারাই গ্রেপ্তার হবে তা না, 111-এর সাথে জড়িত অনেক সুশীলও কিন্তু গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। সেই সময় যেসব সুশীল এই 111 সরকারের পালে হাওয়া দিয়েছিল, তাদের দিকেও গোয়েন্দারা নজর রাখছে, এবং কয়েকজন দেখলাম বেশ ভীত সন্ত্রস্ত, এবং তারা বলছে যে আমরা কি অন্যায় কিছু করেছিলাম কিনা, তারা ভুলে গেছে। তাদের মধ্যে একজন, তিনি বিশেষ আতঙ্কে আছেন, এবং তিনি, তাকে আমি নাম না বললেও আপনারা চিনবেন। তিনি জাতিকে বলেছিলেন যে শেখ হাসিনার সরকার $16 বিলিয়ন প্রতি বছর পাচার করেছে, এরকম একটা কাল্পনিক হিসাব দিয়েছিল, যেটা এই 15 বছরের হিসাব করলে অনেক টাকা হয়ে যায়। তো ন্যাচারালি তাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই ফিগারটা পেলেন কোথায়। তো বলেন যে আমি কি করব, আমাকে তো এজেন্সি থেকে সাপ্লাই করেছে। তো এজেন্সি থেকে সাপ্লাই করছে, আপনি বলছেন কেন? আপনি মিথ্যে কথা বলে একটা সরকারের উপরে একটা কালিমা লাগিয়ে দিলেন, এবং আজকে আপনি ভয় পাচ্ছেন। আপনি 111-এও একই কাজ করেছেন, ইউনূসের এই 18 মাসেও আপনি একই কাজ করেছেন, সেই দালালি, ক্ষমতার পদলেহন করেছেন। তো আজকে
যখন টান পড়েছে, আপনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, দেখা যাক গ্রেপ্তার হন কিনা। তবে তারেক রহমান যে 111-এর সেই হিসাব ভোলেননি, তিনি প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণে জামাতের কাছ থেকেও সরকারের উপর একটা প্রেশার আছে। সুতরাং সেটিও তারেক রহমানের এই সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করছে। এখন আমরা অপেক্ষা করি, দেখা যাক আগামীতে কাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় বন্ধুরা, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এখনো প্রতিকূল পরিবেশেই স্বাধীনতা উদযাপিত হয়। ইউনূসের আমলে তো আপনারা দেখেছেন, এবার অন্তত কিছুটা উন্নতি হয়েছে। আজকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়েছে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একটা বিষয় যে আজকে ইকবাল করিম ভূঁইয়া কিন্তু এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যাননি, অর্থাৎ তিনি ইতিমধ্যেই একটা প্রিপারেশন হয়তো নিচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন।